সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন আমার ফাঁসি চাই বইটি। আবু হানার আগমন। 12 জুন 1996 নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো। নরনারী নির্বিশেষে জনগণ স্বতঃস্ফূর্তভাবে হাসতে হাসতে ভোট কেন্দ্রে গেল, হাসতে হাসতে নিজেদের ভোট দিল, আবার হাসতে হাসতেই ঘরে ফিরে এলো। সন্ধ্যার পর বাংলাদেশ টেলিভিশনে নির্বাচনী ফলাফল ঘোষণা করা শুরু হলো। প্রথম দিকে দেখা যায় আওয়ামী লীগ বেশ এগিয়ে রয়েছে। রাত 10টার পর আবার দেখা যায় বিএনপি বেশ এগিয়ে রয়েছে। প্রথম দিকের ঘোষিত নির্বাচনী ফলাফলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ উপস্থিত সকলেই বেশ পুলকিত হতে থাকেন, কিন্তু রাত 10টার পর ঘোষিত ফলাফলে সকলেই চিন্তিত হয়ে পড়েন। রাত 12টার দিকে শেখ হাসিনা তার উপর হামলা হতে পারে এই কথা বলে তার বাসায় উপস্থিত সকলকে চলে যেতে বলেন। বাইরের সকলেই চলে যাওয়ার ফলে শেখ হাসিনার ধানমন্ডির 54 নম্বর বাসাটি নীরব হয়ে যায়। রাত 1টার দিকে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা অন্য একজনকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাসায় আসেন এবং প্রায় 1 ঘন্টা একান্ত গোপন বৈঠক শেষে চলে যান। ঐক্যমতের সরকার। নির্বাচনের চূড়ান্ত ফলাফলে দেখা গেল অন্যান্য দলের চেয়ে আওয়ামী লীগ সবচেয়ে বেশি সিট পেয়েছে, কিন্তু বঙ্গবন্ধু কন্যা হিসেব করে দেখলেন বিএনপি, জাতীয় পার্টি, জামাত এবং জাসদ আসম রব যদি একত্রিত হয়ে যায় তাহলে আওয়ামী লীগের চেয়ে একটি সিট বেশি হয়ে যায়, অর্থাৎ আওয়ামী লীগের একটি সিট কম হয়। সেক্ষেত্রে আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি, জাতীয় পার্টি আর জাসদের আসম রব এই জোটরা সম্মিলিত দলগুলো সরকার গঠন করতে পারে এবং সংসদের সংক্ষিপ্ত 30টি মহিলা সিট অনায়াসে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে পারে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই হিসেব নিকাশের পর শুধু বলতে থাকেন, আবু হেনা আমার সাথে ছলনা করলো, প্রতারণা করলো, কথা রাখলো না, কথা মতো কাজ করলো না। এরপর 15 জুন সন্ধ্যাবেলায় শেখ হাসিনা জাসদ নেতা এবং জাসদের একমাত্র নির্বাচিত সংসদ সদস্য আসম রবকে নিয়ে যে কোনো প্রকারে ছলে বলে কৌশলে তার বাসায় নিয়ে আসার নির্দেশ দেন। স্বৈরাচারী এরশাদের 88 সালের পার্লামেন্টের গৃহপালিত বিরোধী দলীয় নেতা সম্মিলিত ওয়াচডগ আসম রবকে এই সংবাদ দিলে মনে হলো তিনি এমন একটি সংবাদের জন্য চাতক পাখির ন্যায় অপেক্ষা করছিলেন। শেখ হাসিনা আমন্ত্রণ জানিয়েছেন বলার সঙ্গে সঙ্গে আসম রব এমপি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ধানমন্ডি 5 নম্বর রোডের 54 নম্বর বাড়িতে ছুটে চলে আসেন। দ্বিতীয় তলায় ভিভিআইপি রুমে আসম রব এমপিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বসতে দিলেন, মিষ্টি খাওয়ালেন। তারপর বললেন, রব ভাই, আপনারা এই দেশ স্বাধীন করেছেন, বাংলাদেশ বানিয়েছেন, আপনারাই তো আমার পিতাকে শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু বানিয়েছেন, সারা বিশ্বে পরিচিতি দিয়েছেন। এসবের মূলে ব্যক্তিগতভাবে আপনার অবদানই রয়েছে সবচেয়ে বেশি। আসম রব বলেন, আপনি তো তখন রাজনীতিতে ছিলেন না, কাজে আপনি জানেন না। আমরা কখনোই বঙ্গবন্ধুর বিরোধিতা করতে চাইনি, আর আমি ব্যক্তিগতভাবে তো কখনোই বঙ্গবন্ধুর বিরোধিতা করিনি। বঙ্গবন্ধুর চারপাশে যারা ছিল এবং আমার সাথে গুটি কয়েক, এরাই আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করে দিয়েছিল। আসলে বঙ্গবন্ধুই আমাদের প্রকৃত নেতা ছিলেন, আমরাই বঙ্গবন্ধুর প্রকৃত লোক ছিলাম। বঙ্গবন্ধু কন্যা বললেন, হ্যাঁ রব ভাই, আপনারাই বঙ্গবন্ধুর প্রকৃত লোক। তাই তো আমি আপনাদের নিয়ে মন্ত্রিসভা গঠন করতে চাই, আমরা সকলে মিলে সরকার গঠন করে দেশ চালাতে চাই। আসম রব বললেন, মনের দিক থেকে তো অনেক আগে আমি আপনার নেতৃত্বে দেশ পরিচালনার প্রস্তুতি নিয়ে আছি এবং এতদিন তো কেবল আপনার ডাকের অপেক্ষায় ছিলাম। বঙ্গবন্ধু কন্যা বলেন, আমাকে বিশ্বাস করুন, আমি আপনার বিশ্বাসের অমর্যাদা করব না। আসম রব বলেন, হ্যাঁ, আপনাকে বিশ্বাস করার ব্যাপারে আমার কোনো ঘাটতি নেই। আপনি বঙ্গবন্ধু কন্যা, আপনাকে কি অবিশ্বাস করা যায়? উপস্থিত নজিব আহমদ, বাহাউদ্দিন নাসিম, নকিব আহমেদ মানু, কানিজ আহমেদ, রামমোহন দাস, মৃণাল কান্তি দাস, আনাম, সেন্টুদের দিকে তাকিয়ে আসম রব বললেন, আমি নেত্রীর সঙ্গে একটু একা কথা বলতে চাই। বঙ্গবন্ধু কন্যা উপস্থিত সকলকে বললেন, তোমরা এখন বাইরে যাও। সবাই বাইরে আসলো। শেখ হাসিনা আর জাসদ নেতা আসম রব ভিতরে কথা বলছেন। মিনিট 5 পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কলম এবং 2টি কাগজ চাইলেন। একটি কলম এবং 2টি কাগজ ভেতরে দেওয়া হলো। বাইরে থেকে বোঝা গেল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং জাসদ নেতা আসম রব নিজেদের মধ্যে একটি লিখিত চুক্তিনামা করলেন। মিনিট 15 পর আসম রব চলে গেলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঘোষণা করলেন, আসম রবকে ম্যানেজ করা গেছে, এবার হয়তো সরকার গঠন করতে পারবো। পরের দিন সকালে রামমোহন দাস একটি হিসেব নিয়ে এসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বোঝালেন যে বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলামী, জাসদ, রব এবং একমাত্র স্বতন্ত্র এমপি কুষ্টিয়ার মকবুল হোসেনও যদি একজোটভুক্ত হয় তাহলেও আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা থাকে এবং আওয়ামী লীগ সরকার গঠন করতে পারে, কারণ একাধিক আসন থেকে বিজয়ী সংসদ সদস্যদের সংবিধান অনুযায়ী শপথ নেওয়ার পূর্বে
একটি মাত্র আসন বা সিট রেখে বাকি আসন বা সিট ছেড়ে দিতে হবে এবং ছেড়ে দেওয়া সেই আসন বা সিট শূন্য ঘোষিত হবে। অর্থাৎ এক ব্যক্তি যতগুলো আসন বা সিট থেকে বিজয়ী হোক না কেন, এক ব্যক্তিকে একজন এমপি হতে হবে এবং একজন এমপি হিসেবেই ধরা হবে। সেদিক থেকে বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জামাত এবং স্বতন্ত্র জোটের আসন বা সিট ছাড়তে হবে 11 এবং আওয়ামী লীগের 4টি। শপথ নেওয়ার পূর্বে ছেড়ে দেওয়া আসন বাদ দিয়ে হিসাব করলে দেখা যায় আওয়ামী লীগের একারই উপরে উল্লেখিত জোটের চাইতে একটি আসন বেশি থাকে। জননেত্রী শেখ হাসিনা এই হিসেব বোঝার পর বলে উঠলেন, ওরে হারামজাদা, আগে কইছিলি, এখন সব শেষ। রব ভাতবাজে দিয়ে আমার কাছ থেকে লিখিত নিয়ে গেছে, এখন আর তা পাল্টানো যাবে না। হারামজাদার আগে কি করলি, এখন কি করি? রবের কাছে আমার লিখিত আছে। এই হলো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ঐক্যমতের সরকারের প্রকৃত উৎপত্তি এবং জাসদ নেতা আসমর রব মন্ত্রী রোশন এরশাদের পা ধরা। 19 জুন 1996 সন্ধ্যা 7টায় সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের স্ত্রী রোশন এরশাদ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে ধানমন্ডিস্থ 5 নম্বর বাড়িতে দেখা করলেন। দ্বিতীয় তলায় ভিভিআইপি রুমে মুখোমুখি সোফায় বসে আছেন শেখ হাসিনা আর তার সাবেক ফার্স্ট লেডি রোশন এরশাদ। দুজনের মাঝে 5 ফিটের মতো দূরত্ব। রোশন এরশাদ বললেন, আপা, আপনার কাছে একটা অনুরোধ, আপনি জাতীয় পার্টি থেকে জিনাত মোশাররফকে মহিলা এমপি বানাবেন না। শেখ হাসিনা বললেন, এটা আপনাদের ব্যাপার, আপনারা যাকে দেবেন আমি তাকেই মহিলা এমপি বানাবো। রোশন এরশাদ বললেন, আপা, আপনি আমার বোন, আপনিও মহিলা, আপনারও স্বামী আছে, আপনি বোন হিসেবে আমার প্রতি দয়া করেন, সবই আপনার হাতে। আপনি দয়া করে আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে আনতে সাহায্য করুন। ওই চরিত্র ভ্রষ্টা নষ্টা জিনাত মোশাররফকে দয়া করে আপনি মহিলা এমপি বানাবেন না। প্রয়োজনে আপনি জাতীয় পার্টি থেকে একটাও মহিলা এমপি বানাবেন না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, না, আমি জাতীয় পার্টিকে 2টি এবং জামাতকে 1টি মহিলা এমপি দেব। রোশন এরশাদ বললেন, তাহলে আর যাই হোক, জিনাতকে এমপি করবেন না। শেখ হাসিনা বললেন, বললাম তো, এটা আপনাদের ব্যাপার। রোশন এরশাদ সোফা থেকে উঠে সোজা শেখ হাসিনার পা জড়িয়ে বললেন, আপা, আপনি আমার বোন, আপনি দয়া করে আমাকে এই মুসিবতে ফেলবেন না, আপনি দয়া করে আমার স্বামীকে উদ্ধার করুন। শেখ হাসিনা বললেন, আরে কি করছেন, ঠিক আছে, পা ছাড়ুন, আমি দেখব। রোশন এরশাদ বললেন, আপা, আপনি কথা দেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, ঠিক আছে, জিনাতকে এমপি বানাবো না। অতঃপর রোশন এরশাদ ভিভিআইপি রুমের পশ্চিম পাশের দরজা দিয়ে বেরিয়ে সিঁড়ির ধারে যেতে না যেতেই ভিভিআইপি রুমের উত্তর দিকে দরজা দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেরিয়ে ডাইনিং রুমে এসে নাচতে লাগলেন আর বলতে লাগলেন, কাউরে ছাড়ুম না, লাগাইয়া দিমু, কাউরে ছাড়ুম না, জিনাত মোশাররফকে এমপি বানাবই। হানিফ এলজিআরডি মন্ত্রী। 23 জুন 1996 সন্ধ্যা 7টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের কাছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। সবাই খুব ব্যস্ত। যারা মন্ত্রী হবেন বলে আশা করছেন তারা সকলেই প্রচণ্ড টেনশনে আছেন। ঘন ঘন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাসায় আসা যাওয়া করছেন। মনে মনে ভাবছেন, আমি তো মন্ত্রী হব, আমাকে মন্ত্রিসভা থেকে বাদ দেয় কিভাবে? তবুও বলা তো যায় না যে 1-8 জন মন্ত্রিসভা থেকে বাদ পড়বে, আমার নাম আবার ওই বাদ দেওয়া তালিকায় নেই তো। না, এ কী করে হয়? আমাকে মন্ত্রী না বানিয়ে পারবেন না, আমি মন্ত্রিত্ব পাবো, তবে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবো এটা ভাববার বিষয়। ভাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছের লোক, বাসার লোক, বিশেষ করে আত্মীয় স্বজনদের কাছে ধর্ণা দেওয়া জোর তদবির চলছে। এদের মধ্যে একজনকে শুধু তদবির করছেন না, ধর্ণা দিচ্ছেন না, কারণ তিনি তো একেবারে নিশ্চিত হয়ে মন্ত্রী হচ্ছেনই। শুধু মন্ত্রিত্বই নিশ্চিত নয়, মন্ত্রণালয়ও নিশ্চিত, এবং সেই মন্ত্রণালয়টা হলো এলজিআরডি মন্ত্রণালয়। এই সৌভাগ্যবান ব্যক্তিটি আর কেউ নন, তিনি হচ্ছেন ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ। মেয়র মোহাম্মদ হানিফ এলজিআরডি মন্ত্রী তো হয়েই আছেন, এটা তিনি একেবারেই নিশ্চিত। তার শুধু শপথ নেওয়াটা বাকি। আগামী 23 জুন শপথ অনুষ্ঠানটাও হয়ে যাবে। ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ এলজিআরডি মন্ত্রণালয়ের মন্ত্রিত্বের এই নিশ্চয়তার কারণ গত 17 ফেব্রুয়ারি 96 ধানমন্ডি 32 নং বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু কন্যা আজকের ভাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো মেয়র হানিফকে এলজিআরডি মন্ত্রী বানিয়েই রেখেছেন এবং মেয়র হানিফকে এলজিআরডি মন্ত্রী হিসেবে অনানুষ্ঠানিক ঘোষণাও 17 ফেব্রুয়ারি 96 দিয়েছেন। কাজে মেয়র মোহাম্মদ হানিফ নচিন্তার ডো ফুর্তিতেই আছেন। সবার মুখ কালো। আজ 23 জুন 1996 সাল সন্ধ্যা 7টায় বঙ্গভবনের দরবার কক্ষে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের কাছে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শপথ নেবেন। ধানমন্ডিস্থ 54 নং বাড়িতে শুধুমাত্র শেখ হাসিনার ছাড়া বাকি সবার মুখ কালো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পিতার ফুফাতো ভাইদের ছেলেরা নজিব আহমেদ, নকিবউদ্দিন নান্নু, কানিজা আহমেদ, এদের সবার মুখ কালো। এমন কালো যেন কালবৈশাখীর কালো মেঘ এদের মুখে ভর করেছে। এদের আরেক চাচাতো ভাই বাহাউদ্দিন নাসিম তো সেই ভোর হওয়ার আগেই শেখ হাসিনার বাসা ছেড়ে চলে গেছে। বাড়ির চাকর বাকর, পিয়ন, গাড়ির ড্রাইভার, বাবুর্চি, এমনকি যারা দীর্ঘ 16-17 বছর শেখ হাসিনার সঙ্গে থাকতে থাকতে শেখ হাসিনার আত্মীয়র মতো হয়ে গেছে, শেখ হাসিনার পরিবারের সদস্য হয়ে গেছে, তাদের চোখেও জল, তাদের মুখও ভীষণ মলিন, ভীষণ কালো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিছুক্ষণ পরপর শুধু বলছেন, সবাই এমন শুরু করেছে যেন আমি মরে যাচ্ছি,
আর ঘণ্টাখানেক পরেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। অথচ তার বাড়িতে নেমে এসেছে ভীষণ গাঢ় শোকের ছায়া। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেই যাচ্ছেন, হ্যাঁ আমি কি মরে যাচ্ছি যে সবাই সুখ শুরু করেছে। শেখ হাসিনার আত্মীয়স্বজন 2-3 জনকে সুখের কারণ কি জিজ্ঞেস করলে তারা বললেন, বুঝেন না, উনি তো প্রধানমন্ত্রী হয়ে গেলেন, ওনার আখের তো গুছিয়েই ছিলেন, আমাদের কি হবে, এখন তো উনি আমাদের খোঁজও নেবেন না, আমরা যে এত বৎসর এত কষ্ট করলাম তা মনেও রাখবেন না। বলা হলো, না না, প্রধানমন্ত্রী হয়ে ভুলে যাবেন কেন, মনে রাখবেন না কেন, নিশ্চয়ই মনে রাখবেন। ওরা জবাবে বলল, এখনও বুঝেন তো, কীরকম বেইমান বুঝবেন। সন্ধ্যা 7টায় বঙ্গভবনের দরবার কক্ষে প্রবেশ করা হলো। আওয়ামী লীগের সমস্ত এমপিরা এসেছেন, বিচারপতিরা এসেছেন, 3 বাহিনী প্রধান এসেছেন, প্রশাসনের কর্মকর্তাগণ ও গণ্যমান্য ব্যক্তিগণ সবাই এসেছেন। নতুন পায়জামা পাঞ্জাবি পরে মুজিব কোট পরে এসেছেন ঢাকার মেয়র হানিফ মোহাম্মদ। তিনি সাধারণত মুজিব কোট পরেন না, কিন্তু তিনি তো নিশ্চিত আজ তিনি মন্ত্রিত্বের শপথ নিচ্ছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গত 17 ফেব্রুয়ারি তাকে মন্ত্রী বলে ঘোষণা দিয়েছেন, কাজে তিনি আজ মুজিব কোট পরে এসেছেন। তিনি জনতার মঞ্চ তৈরি করেছেন, খালেদা জিয়া সরকারের পতন ঘটিয়েছেন, জনতার মঞ্চের নায়ক তো তিনি। এই সমস্ত দিক থেকে ঢাকার মেয়র হানিফ আজকের অনুষ্ঠানের মধ্যমণি না হলেও কম গুরুত্বের না। আমার সাথে বেইমানি। অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শপথ নিলেন এবং বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হলেন। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রিসভার নাম ঘোষণা করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাগ থেকে তার মন্ত্রী পরিষদের লিস্ট বের করেছেন। ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ আস্তে আস্তে চেয়ার থেকে উঠছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রী পরিষদের নাম পড়তে একটু সময় লাগছে। ঢাকার মেয়র হানিফ এমনভাবে আছেন যে তিনি না চেয়ারে বসে আছেন না দাঁড়িয়ে আছেন। তিনি মনে করছেন, চেয়ারে বসে কী লাভ, এখনই তো উঠতে হবে। মন্ত্রী পরিষদের প্রথম নামটাই তার। চেয়ার ছেড়ে দাঁড়াচ্ছেন না এই জন্য যে দৃষ্টিকটু মনে হতে পারে, তাই তিনি আধা বসা আধা ধারণা অবস্থায় আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রী পরিষদের নাম পড়তে লাগলেন। প্রথম নামটি মেয়র হানিফের না, দ্বিতীয়টি না, তৃতীয়টি না, চতুর্থটি না, পঞ্চম না, ষষ্ঠ না, সপ্তম না, অষ্টম না, না না না। এরপর মেয়র মোহাম্মদ হানিফ কানায় কানায় শ্রোতা দর্শকে ভরা দরবার কক্ষে চেয়ারের দুসারির মাঝখান দিয়ে দ্রুত বঙ্গভবন ত্যাগ করে বেরিয়ে যেতে থাকলে একজন তাকে পিছন থেকে হানিফ ভাই বলে জড়িয়ে ধরলে তিনি তাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলেন, আমার সাথে বেইমানি, আমার সাথে বেইমানি। বলতে বলতে বঙ্গভবন ত্যাগ করে চলে যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাসায় ফিরে রাতের খাবার খেতে খেতে বললেন, আজ আমার দুটি আনন্দ, প্রধানমন্ত্রী হতে পারার আনন্দ আর হানিফের বেইমানির প্রতিশোধ নিতে পারার আনন্দ। পরবর্তী পর্যায়ে মেয়র মোহাম্মদ হানিফ ডায়াবেটিক হাসপাতালে ভর্তি হয়ে সাংবাদিক ডেকে বললেন, কাউকে সম্মান না করলে অপমান করতে পারেন না। তারপর দাবি করেন তিনি গভর্নমেন্ট, এরপর মেট্রোপলিটন অথরিটির। কিন্তু না, মেয়র হানিফের কিছুই পাওয়া হলো না, মন্ত্রিত্ব না, তিনি গভর্নমেন্ট না, মেট্রোপলিটন অথরিটিরও না, বেসামাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ধানমন্ডিস্থ বাসায় ফিরে এসে তার জন্য নতুন সরকারি বাসা পছন্দ করার জন্য আত্মীয় স্বজনদের বললেন। শুরু হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বাসা পছন্দ করা। প্রথমে দেখা হলো রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধা, তারপর দেখা হলো এরশাদ আমলে শুরু হয়ে খালেদা জিয়ার আমলে শেষ হওয়া জাতীয় সংসদ সহ বহুল আলোচিত 20 কোটি টাকা ব্যয়ে নির্মিত 30 নম্বর হেয়ার রোডের বাসাটি। এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা, মেঘনা এবং অবশেষে করতোয়া। বহু চিন্তাভাবনা, আত্মীয় স্বজনদের সাথে অনেক আলাপ আলোচনার পর শেরেবাংলা নগর সংসদ ভবনের পশ্চিম উত্তরে ক্রিসেন্ট লেকের পশ্চিমে বিশাল আকারের দুর্গের ন্যায় করতোয়াকে পছন্দ করা হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা শেখ মুজিবের আমলে তার অফিস ছিল এখানে। তখন এই ভবনটিকে বলা হতো গণভবন। পুনরায় এই ভবনের নাম গণভবন দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন করা হলো। 3রা জুলাই 1996 রাত 9টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গণভবনে এসে উঠলেন। গণভবনে এসে তিনি সোজা 2য় তলায় চলে গেলেন। 2য় তলার শোবার রুম দেখলেন, খাবার রুম দেখলেন, বসার রুম দেখলেন, আরও 8-10টা রুম দেখলেন। প্রতিটি রুমে 26 ইঞ্চি রঙিন টেলিভিশন এবং অত্যাধুনিক আসবাবপত্র সুচারুরূপে সাজানো। রাত বেশি হওয়ায় বিশাল প্রাসাদের বিশাল আয়তনের নিচতলার অংশটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখতে পারলেন না, ঘুমিয়ে পড়লেন। পরদিন 4ঠা জুলাই, ঈদের দিনে ছোট ছোট ছেলেমেয়েরা যেমন খুব ভোরে উঠে গোসল টোসল সেরে নতুন জামা কাপড় পরে খুশির ঠেলায় বেড়াতে বের হয়ে যায়, ঠিক ওই রকমভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব ভোরে উঠে সার করে গোসল টোসল সেরে নতুন শাড়ি পরে 7টা বাজার আগেই তার কার্যালয়ে চলে গেলেন। ফিরলেন দুপুর প্রায় 1টায়। গণভবনের নিচতলায় ঢুকতেই হাতের ডান দিকে অর্থাৎ নিচতলার পশ্চিম পাশের 3 নম্বর রুমে ঢুকলেন। সঙ্গে ছিলেন চাচি, মানে শেখ হেলালের মা। এই 3 নম্বর রুমটিতে ঢুকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসামাল হয়ে যেয়ে এক চিৎকার দেন, ওরে চাচি রে, এত বড় রে, বিশাল বড়,
বলে লাফ দিয়ে শেখ হেলাল এমপির মাকে জড়িয়ে ধরে বললেন, ভৈরা গোষ্ঠীকে খবর দেন, এই টেবিলে খাইতে হবে। চাচি বললেন, ভৈরা গোষ্ঠী আসলেও টেবিল ভরবি না নে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, তাহলে টুঙ্গিপাড়ার মানুষের খবর দেন, এই টেবিলে খাইতে হবে। প্রধানমন্ত্রী চিৎকার করে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনীর বিশেষ দল এসএসএফ এবং পিজিআরের সদস্যরা এগিয়ে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুপ করে যান এবং চাচিকে সঙ্গে নিয়ে উপরে চলে যান। গণভবনের ৩ নং রুমটি একটি বিশাল রুম। এই রুমে ডিম্ব আকৃতির একটি বিশাল টেবিল রয়েছে এবং এই টেবিলের চারদিকে প্রায় ১০২ রিভলভিং চেয়ার রয়েছে। এই রুমটি খাওয়ার বা ডাইনিং রুম নয়, এটি আসলে একটি কনফারেন্স রুম। ২ বোনের ভাগাভাগি। বর্তমানে বাংলাদেশের যিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তার আঙ্গুলি হেলনে দেশের বড় বড় ব্যবসা বাণিজ্য উচ্চ পর্যায়ের চাকরি বাকরি নিয়ন্ত্রিত হয়। সরকারের সামরিক, বেসামরিক, আমলা, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন যেখানে আছেন তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর সামরিক সর্বোচ্চ পর্যায় থেকে যে কোনো পর্যায় পর্যন্ত কর্মকর্তা কর্মচারীর পদোন্নতি, পদোন্নতি এবং বদলি যার মনোবাসনা বা ইচ্ছা অনুযায়ী হয়, সরকারি পর্যায়ে ব্যবসা বাণিজ্য না হওয়া পর্যন্ত, সরকারি পর্যায়ে ব্যবসা বাণিজ্য না পাওয়া যার উপর নির্ভর করে এদেশের বৈধ অবৈধ সমস্ত টাকা পয়সা যার হাতে জমা হয়, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের ক্যাশিয়ার, যিনি একমাত্র রাজনীতি ছাড়া গোটা দেশের অর্থনীতি একক হস্তে পরিচালনা করেন, যিনি এদেশের মানুষের জন্য বিন্দুমাত্র ভালোবাসা, মায়া মমতা লেশমাত্র নেই, যার এদেশের মানুষকে শিয়াল কুত্তার জাতি, নিমক হারাম জাত ছাড়া অন্য কিছু ভাবেন না, অন্য কিছু বলেন না, যিনি মাঝরাতে ঘুম ভেঙে গেলে অথবা রাত পোহালে যিনি শুনতে পেতেন এদেশের ১২ কোটি মানুষ সকলেই মহাপ্রলয়ে নিহত হয়ে গেছে, তাহলে খুশিতে আত্মহারা হয়ে যাবেন, যিনি সদা সর্বত্র এদেশের মানুষের অনিষ্ট অমঙ্গল ছাড়া অন্য কিছু চিন্তা এবং কামনা করেন না, তিনি আর কেউ নন। তিনি হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদরের ছোট বোন শেখ রেহানা। ৭ জুলাই ১৯৯৬ এর অপরাহ্নে তিনি এলেন গণভবনে। তারই বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসেই সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিৎকার করে বলেন, এই শেখ মুজিব কি একা তোর বাপ? শেখ মুজিব কি আমার বাপ না? আমার ভাগ কই? আমি কি ভাগ পাই না? আমার 5টা মন্ত্রী নিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, মন্ত্রী পাবে না, চালাইতে দে, যত টাকা দরকার পাবি সব নে। 2 বোনের চিৎকারে চোটে প্রধানমন্ত্রী 24 ঘন্টা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর 64 জন অফিসার সমন্বয়ে 1600 সদস্যের একটি বিশাল দল পিজিআরের ওই দিন ডিউটিরত সদস্যরা তাদের দায়িত্ব পালনে কিংকর্তব্যে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের ইশারায় তাদেরকে সরিয়ে এনে এটা প্রধানমন্ত্রীর একান্ত নিজস্ব এবং পারিবারিক ব্যাপার বলে ওভারলুক করার পরামর্শ দেওয়া হয়। আজই যদি আমার 5 জনকে মন্ত্রী না করো তবে আমি আমেরিকায় চলে যাব, যখন আসবো তখন সমান ভাগ নিয়ে আসবো, মনে রেখো। একথা বলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চলে গেলেন। পরবর্তী পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকায় যে চূড়ান্ত পর্যায়ে ভাগাভাগি এবং আপোষ রফা করে তার ছোট বোন শেখ রেহানাকে দেশে নিয়ে আসেন, এই শর্তে যে শেখ রেহানাই হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যাশিয়ার। সমস্ত টাকা পয়সা শেখ রেহানার হাত দিয়ে আসতে হবে এবং শেখ হাসিনার পর শেখ রেহানাই হবেন শেখ মুজিবের উত্তরসূরি। শেয়ার বাজার কেলেঙ্কারি। 1996 সালের জুলাইয়ের মাঝামাঝি সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার স্বামী শফিক সিদ্দিকী শেখ রেহানার লাল রঙের নিশান পেট্রোল জিপ গাড়িতে এবং হলুদ নম্বর প্লেট লাগানো 2টি টয়োটা গাড়িতে করে 2 জন শিখ, 3 জন মারোয়ারি এবং 2 জন ভারতীয় বাঙালিকে নিয়ে এসে প্রতি সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনের গণভবনের 5 নম্বর বৈঠকখানায় গুরুত্বপূর্ণ মিটিং করতেন। মিটিংয়ে বসার আগে শফিক সিদ্দিকী মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ঢাকার মতিঝিলের শেয়ার মার্কেটের বিষয়ে খোঁজখবর নিতেন। শফিক সিদ্দিকী প্রথমে জানতে চাইলেন আজকে শেয়ার মার্কেটে কেমন ভিড় হয়েছিল। মোটরসাইকেল আরোহী বলতো, মধুমিতা সিনেমা হলে বিপরীতে স্টক এক্সচেঞ্জের সামনে বেশ ভিড় দেখলাম। তখন শফিক সিদ্দিকী বলতেন, শেয়ার ব্যবসা খুব ভালো ব্যবসা, শেয়ার ব্যবসা করবেন, শেয়ার কিনবেন, আত্মীয় স্বজনের বলবেন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাইকে বলবেন শেয়ার কিনতে, শেয়ার কিনলেই লাভ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় গণভবনের 5 নং বৈঠকখানায় প্রতি সন্ধ্যায় উক্ত ব্যক্তিদের সাথে মিটিংয়ের আগে মোটরসাইকেল আরোহীকে শফিক সিদ্দিকীর একই প্রশ্ন, শেয়ার মার্কেটে আজকে কত লোক হয়েছে? মোটরসাইকেল আরোহীর উত্তর, অনেক লোক হয়েছে, মতিঝিলের রাস্তা ভরে গেছে। শফিক সিদ্দিকীর একই কথা, সবাইকে শেয়ার কিনতে বলবেন, শেয়ার কেনা খুবই লাভজনক ব্যবসা, কিনলেই লাভ। এভাবে দিন যেতে লাগলো। এক পর্যায়ে প্রতিদিন
সরেজমিনে শেয়ার মার্কেটের প্রকৃত অবস্থা থেকে সন্ধ্যায় গণভবনে এসে তা জানানোর জন্য মোটরসাইকেল আরোহী শফিক সিদ্দিকীর দায়িত্ব দিয়ে দিলেন। মোটরসাইকেল আরোহী প্রতি সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে গণভবনে গিয়ে শফিক সিদ্দিকীকে শেয়ার মার্কেটের বাস্তব অবস্থা জানাতে লাগলো। আর শফিক সিদ্দিকী তা জানার পর ভারতীয় শিখ, মারোয়ারি এবং বাঙালি ব্যবসায়ীদের সাথে গুরুত্বপূর্ণ মিটিং করতে থাকলেন। সত্যি শেয়ার কিনলেই লাভ, শেয়ার বিক্রি করাটা কোনো ব্যাপার না, কেনাটাই আসল ব্যাপার। আজ কোনো মতে শেয়ার কিনতে পারলে আগামীকাল আসতে না আসতেই তা চড়া দামে বিক্রি হয়ে গেছে। শেয়ার কেনা নিয়ে প্রায় সারা দেশেই হই হই রই রই পড়ে গেছে। বাজারে প্রচুর ক্রেতা আছে, কিন্তু শেয়ার বিক্রেতা নেই। ক্রেতারা শেয়ার কেনার জন্য রাত দিন ঘুরে বেড়াচ্ছে। একদিন মোটরসাইকেল আরোহী শফিক সিদ্দিকীর কে জানালো শেয়ার মার্কেটে আজ সপ্তাহে সবচেয়ে বেশি ক্রেতা এসেছে। ইত্তেফাকের মোড়, হাটখোলা, অভিসার সিনেমা হল থেকে শুরু করে পুরো মতিঝিল, শাপলা চত্বর পার হয়ে নটরডেম কলেজ ছাড়িয়ে গেছে। এই সকল এলাকায় যানবাহন বন্ধ হয়ে গেছে, শুধু ক্রেতা আর ক্রেতা, বিক্রেতা নেই। শফিক সিদ্দিকী তার ভারতীয় ব্যবসায়ীদের নিয়ে গণভবনের ৫ নং বৈঠকখানায় নির্ধারিত মিটিংয়ে বসলেন। অন্যান্য দিনের তুলনায় আজকে মিটিং অনেক বেশি সময় নিয়ে চলল। অন্যান্য দিন যেখানে মিটিং হয় ১.৫-২ ঘন্টা, সেখানে আজকে মিটিং হলো ৪.৫ ঘন্টা। পরের দিন শেয়ার বাজারে আরও বেশি লোক হলো এবং শফিক সিদ্দিকী তার ভারতীয় ব্যবসায়ী বন্ধুদের নিয়ে দুপুর ৩টা থেকেই গণভবনে মিটিংয়ে বসেছেন। রাত ১০টা পর্যন্ত একটানা মিটিং চলল। মিটিং শেষে ভারতীয়রা শফিক সিদ্দিকীর সাথে এমন করে করমর্দন ও বুকে বুক মিলিয়ে বিদায় নিল, তাতে মনে হলো এই বিদায় অন্যান্য দিনের মতো বিদায় নেওয়া নয়। তার পরদিন মতিঝিলের শেয়ার বাজারে শুধু বিক্রেতাদের ধাক্কাধাক্কি আর চিৎকার শোনা গেল, কিন্তু শেয়ার ক্রেতা খুঁজে পাওয়া গেল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে গণভবনে শফিক সিদ্দিকী ও তার ভারতীয় ব্যবসায়ীদের আর দেখা গেল না। ওরা ৬ জন মুক্তিযোদ্ধা। ৭৫-এর ১৫ই আগস্ট শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে কাদের সিদ্দিকীর সঙ্গে মিলে যে সকল মুক্তিযোদ্ধা দ্বিতীয়বার যুদ্ধ করেছিল, সেই সকল মুক্তিযোদ্ধা ১২ই আগস্ট ১৯৯৬ ঢাকার পুরোনো পল্টনে এক বৈঠকে বসে। সারাদিন বৈঠক চলে। বৈঠকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসায় তাকে এবং তার সরকারকে কিভাবে সহযোগিতা করা যায় এই নিয়ে দিনভর আলোচনা চলে। হালুয়াঘাট এবং নালিতাবাড়ী থানার প্রখ্যাত মুক্তিযোদ্ধা বৈদ্যনাথ কর তার বক্তৃতায় কেন জানি খুবই আবেগপ্রবণ হয়ে বলতে লাগলো, ৭১-এর মহান মুক্তিযুদ্ধে যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি, কিন্তু মরিনি। ৭৫-এর বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে যুদ্ধ করেছি, যুদ্ধে পরাজিত হয়েছি, কিন্তু মরিনি। অবশেষে এক বিধবা যুবতীকে বিয়ে করেছি, আমাদের ঘরে একটি পুত্র সন্তান হয়েছে। আমি এখন এক বিধবা যুবতীর স্বামী এবং এক ছেলের পিতা। আমি আর ভালো মন্দ কোনো কিছুতে জড়িত হতে চাই না। আপনারা এমন কিছু করবেন যাতে আমার বিধবা স্ত্রী আবার দ্বিতীয়বার বিধবা না হয়, আমার ছেলে পিতৃহারা এতিম না হয়। সন্ধ্যা ৭টায় বৈঠক শেষ হলে যে যার বাড়ির দিকে রওনা হয়। নালিতাবাড়ী থানা থেকে আসা বৈদ্যনাথ কর, জসিমউদ্দিন এরা একটি মাইক্রোবাস ভাড়া করে খুদা হাফেজ বলে নালিতাবাড়ির দিকে রওনা হয়ে যায়। পরদিন সকাল ৭টায় সময় আমার কাছে মুক্তিযোদ্ধা হাশেমি মাসুদ জামিল যুগলের ফোন আসে। ফোনে আমাকে বলা হয় বৈদ্যনাথ কর, জসিম সহ ওরা ৬ জন মুক্তিযোদ্ধা মারা গেছে। কথাটা শুনে হার্ট অ্যাটাকের মতো হয়ে গেল। কিছুক্ষণ কোনো কথা বের হলো না। গতরাতে মানে এখন থেকে ১০-১২ ঘন্টা আগে যাদের সাথে দেখা হলো, কথা হলো, তারা মারা গেছে। এটা কি করে সম্ভব? নিজেকে একটুখানি সামলে নিয়ে বললাম, কি বলছেন, কিভাবে মারা গেল? মুক্তিযোদ্ধা হাশেমি মাসুদ জামিল যুগল জানান, গতরাতে ঢাকা পুরানা পল্টনে উলফাত ভাইয়ের অফিস থেকে মিটিং শেষে নালিতাবাড়ি যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় এই ৬ জন মুক্তিযোদ্ধা নিহত হয়। অর্থাৎ আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই এরা পৃথিবী থেকে বিদায় নিল। সুখে দুঃখে মনটা বিষণ্ণ ভারাক্রান্ত হলো। বাসা থেকে বেরিয়ে কাঁদতে কাঁদতে সোজা গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শোক সংবাদটা জানালাম। তিনি ভাবলেশীনভাবে শুনলেন। পরে তার প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলে গেলেন। মনে মনে একটা ভাবনা ছিল, প্রধানমন্ত্রী যদি তার পক্ষ থেকে সান্ত্বনা দেওয়ার জন্য কাউকে নিহত ৬ জন মুক্তিযোদ্ধার পরিবারের কাছে পাঠান। তাই দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ফিরে এলে পুনরায় তাকে ৬ জন মুক্তিযোদ্ধা নিহত হওয়ার কথা বললেন। জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, তাতে কি হয়েছে, প্রতিদিনই তো কত লোক মারা যাচ্ছে। এর ঘণ্টাখানেক পর বিকেল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভায় যোগদানের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে চলে গেলেন এবং সেখানে তিনি আমার পিতা, আমার মা, আমার ভাই বলে কাঁদতে লাগলেন। অন্যের পিতাকে যদি নিজের পিতার মতো মনে না হয়, অন্যের মাতাকে যদি নিজের মাতার মতো মনে না হয়, অন্যের সন্তানকে যদি নিজের সন্তানের মতো মনে না হয়, অন্যের সুখ দুঃখকে যদি নিজের সুখ দুঃখ মনে না হয়, তাহলে এমন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতা দিয়ে দেশের কোন লাভ হবে, মানুষের কোন লাভ হবে? নিজের বাবা মা ভাইদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কান্না দেখে শুধু
মনে হলো, হে আল্লাহ, তুমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি এতই দিনহীন করলে, এতই কাঙ্গাল করলে, যার কেবলই নিজের ছাড়া অন্যের দুঃখ বিন্দুমাত্র অনুভূতি হবে না। হে আল্লাহ, তুমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানুষের জন্য, মমত্ববোধের জন্য সামর্থ্য দাও, মানুষকে ভালোবাসার সামর্থ্য দাও, মানুষের প্রতি অনুভূতি দাও, অপরের সুখ দুঃখকে নিজের সুখ দুঃখ ভাবার তৌফিক দাও, আমিন। ডক্টরেট ডিগ্রি পাওয়া। 6 ফেব্রুয়ারি 1997 যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডক্টর অফ ল ডিগ্রি প্রদান করে। এই ডক্টরেট ডিগ্রি প্রদানের আগে 96 সালের শেষ প্রান্তে অর্থাৎ ডিসেম্বরের শেষ সপ্তাহে বোস্টন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জন ওয়েসলিং বাংলাদেশে এসেছিলেন। জন ওয়েসলিং 4-5 দিন বাংলাদেশে ছিলেন। বাংলাদেশে অবস্থানকালে তিনি ওয়েসলিং 3 দিন ছিলেন ঢাকায় এবং 1 দিন ছিলেন গোপালগঞ্জে। ঢাকায় অবস্থানকালে জন ওয়েসলিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে থাকতেন। গণভবন থেকে ছিল ওয়েসলিংয়ের ঢাকার বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হতো। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর, সোহরাওয়ার্দী উদ্যান, সংসদ ভবন, স্মৃতিসৌধ ইত্যাদি জায়গাসমূহ দেখানো হলো এবং ঐতিহাসিক গুরুত্ব ব্যাখ্যা করে জন ওয়েসলিংকে বোঝানো হলো। একদিনের সফরে টুঙ্গিপাড়ায়ও নেওয়া হলো। টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের মাজার দেখানো হলো। গোপালগঞ্জ সার্কিট হাউসে রাত্রি যাপন করার পরদিন আবার ঢাকায় নিয়ে এসে বঙ্গবন্ধু জাদুঘরের সমস্ত ছবি এবং নিদর্শনগুলো খুবই ভালোভাবে ব্যাখ্যা করে জন ওয়েসলিংকে বুঝিয়ে দেওয়া হলো। শুধু বুঝিয়ে দেওয়া হলো না, একেবারে তুতা পাখির ন্যায় মুখস্থ করিয়ে দেওয়া হলো। জন ওয়েসলিংকে সমস্ত কিছু বুঝিয়ে মুখস্থ করিয়ে দেওয়ার দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ বিষয়ক উপদেষ্টা সৌরঞ্জিত সেনগুপ্ত ওয়েসলিংকে সবকিছু বুঝিয়ে মুখস্থ করে দেওয়ার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডক্টর অফ ল প্রদানের বিষয়টি ভালোভাবে বুঝিয়ে দিলেন। বোস্টন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জন ওয়েসলিং নগদ ও বাকি মিলিয়ে অনেক উপর ঢোকন নিয়ে বাংলাদেশ থেকে চলে গেলেন। কিন্তু গণভবন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন, এটা সেনবাবু জন ওয়েসলিংকে বলেননি। ফলে জন ওয়েসলিং ধরে নিলেন ধানমন্ডি 32-টা বঙ্গবন্ধু মিউজিয়াম, টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধু গ্রামের বাড়ি আর বিশাল দুর্গের ন্যায় গণভবনটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা শেখ মুজিবের বাড়ি। তাই 6 ফেব্রুয়ারি 1997 প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডক্টর অফ ল ডিগ্রি প্রদান করে যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জন ওয়েসলিং যে মানপত্র পাঠ করলেন, তার এক জায়গায় লিখেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে আপনার পিতার বিশাল দুর্গের মতো পৈতৃক বাসভবনে বন্দি করে রাখলেও আপনার উদ্যমকে, আপনার চেতনাকে দমিয়ে রাখতে পারেননি। বিশাল দুর্গের মতো পৈতৃক বাড়ি ও তার উত্তরাধিকারের মধ্যে আটকে থাকলেও ইত্যাদি ইত্যাদি। জন ওয়েসলিং তার মানপত্রে যে বিশাল দুর্গের মতো পৈতৃক বাড়ির উল্লেখ করেছেন, সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতার বাড়ি নয়, সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন, গণভবন। একমাত্র গণভবনই বিশাল দুর্গের মতো। তাছাড়া শেখ মুজিবুর রহমানের বিশাল দুর্গের মতো কোনো বাড়ি কোথাও নেই। প্রথম আমেরিকা সফর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের সফরে যাচ্ছেন। আত্মীয় স্বজনদের এক বিশাল বহন নিয়ে সন্ধ্যার আগে গণভবন থেকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রওনা হয়ে গেলেন। তিনি নির্দিষ্ট সময়ে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে পৌঁছালেন এবং আত্মীয় স্বজনের কোলাহলপূর্ণ পরিবেশে দীর্ঘক্ষণ চা ও নানান পদের নাস্তা খেতে লাগলেন। হাসি ঠাট্টায় মেতে থাকলেন। মন্ত্রিসভার সদস্যগণ, 3 বাহিনীর প্রধানসহ উচ্চপদস্থ সামরিক, বেসামরিক কর্মকর্তা এবং বিশিষ্ট নাগরিকগণ বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় দেওয়ার জন্য অপেক্ষা করতে লাগলেন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার ফুফাতো ভাইয়ের ছেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস বাহাউদ্দিন নাসিম নতুন দৃষ্টান্ত স্থাপন করার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষকে প্রধানমন্ত্রীকে বহন করার জন্য চার্টার্ড বিমানটিকে প্যাসেঞ্জার টারমাকের লাউঞ্জে নিয়ে যাওয়ার নির্দেশ দিল। বাহাউদ্দিন নাসিম বলল, আমাদের প্রধানমন্ত্রী এতই সাধারণ যে তিনি ভিভিআইপি টারমাকের পরিবর্তে সাধারণ যাত্রীদের টারমাক দিয়ে বিমানে উঠে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন। কাজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার ফুফাতো ভাইয়ের এপিএস নাসিম বিমানকে প্যাসেঞ্জার টারমাককে নিয়ে যাওয়ার হুকুম দিল। যথারীতি বিমান কর্তৃপক্ষ বিমানের পাইলটকেও নির্দেশ দিলে পাইলট প্যাসেঞ্জার টারমাকে বিমান নিয়ে এলো। একটু পর এলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার আরেক ফুফাতো ভাইয়ের ছেলে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিফ সিকিউরিটি নাজিব মোহাম্মদ নজিব। নাসিমের নির্দেশে প্রধানমন্ত্রীর বিমান প্যাসেঞ্জার টারমাকে নেওয়া হয়েছে। একথা শোনা মাত্র নজিব বলল, প্রধানমন্ত্রী ভিভিআইপি টারমাক দিয়ে বিমান উঠবে, বিমান ভিভিআইপি টারমাকে ফেরত আনা হোক। যথারীতি বিমানকে ভিভিআইপি টারমাকে ফেরত আনা হলো। কিছুক্ষণ পর প্রধানমন্ত্রীর এপিএস বাহাউদ্দিন নাসিম এসে শুনল তার চাচাতো ভাই নাজিব বিমান ভিভিআইপি টারমাকে ফেরত এনেছে। তখন নাসিম বিমান কর্তৃপক্ষকে বলল, আমি প্রধানমন্ত্রীর এপিএস, আমি প্রধানমন্ত্রীর ভাবমূর্তি গড়ে তুলি, আমি প্রধানমন্ত্রীর প্রোগ্রাম তৈরি করি,
আপনারা কি আমার চাইতে বেশি বোঝেন? সমস্ত সাংবাদিকদের আমি প্যাসেঞ্জার লাউঞ্জে পাঠিয়েছি। আমি যা বলি সেভাবে কাজ করেন। প্রধানমন্ত্রী বিমান প্যাসেঞ্জার টার্মাকে পাঠান। বিমান কর্তৃপক্ষের মৌখিক নির্দেশে পাইলট আবার বিমান প্যাসেঞ্জার টার্মাকে নিয়ে এলো। প্রধানমন্ত্রী এপিএস বাহাউদ্দিন নাসিমের চাচাতো ভাই প্রধানমন্ত্রীর চিফ সিকিউরিটি নজিব মোহাম্মদ নজিব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমান রেডি বলে এসে বিমান আবার প্যাসেঞ্জার টার্মাকে নামানো লাগানো হয়েছে শুনেই হারামজাদা কুত্তার বাচ্চা বলে গালাগালি দিতে দিতে কার নির্দেশে বিমান সরানো হয়েছে জিজ্ঞেস করলে নাসিম বলল, আমার নির্দেশে বিমান সরানো হয়েছে, আমি বিমান প্যাসেঞ্জার টার্মাকে নিয়েছি। নজিব বলল, তুই বিমান সরানোর কে? আমি চিফ সিকিউরিটি, আমার নির্দেশে বিমান চলবে। নাসিম বলল, আমার নির্দেশে বিমান চলবে। নজিব বলল, দেখো বেশি কথা বলবি না, খুব খারাপ হয়ে যাবে। নাসিম বলল, আমি কি তোমার মাহা তামুক খাই? আমাকে ডর দেখাও। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার দুই ফুফাতো ভাইয়ের ছেলে এপিএস বাহাউদ্দিন নাসিম এবং চিফ সিকিউরিটি নজিব আহমেদ নজিবের মধ্যেকার ঝগড়ার মুখে বিমান কর্তৃপক্ষ অসহায়ের ন্যায় দাঁড়িয়ে রইল। এমনভাবে মিনিট 20-25 চলে গেল। ওদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানে ওঠার জন্য ভিভিআইপি রেস্টরুম থেকে বাইরে এসে দাঁড়িয়ে রইলেন এবং বললেন, কি ব্যাপার, আমাকে এখনো বিমানে তুলছেন না কেন? দুই চাচাতো ভাই নাজিব নাসিমের ঝগড়া থামানোর জন্য দুই চাচাতো ভাইয়ের চাইতেও অনেক অনেক বেশি ক্ষমতাধর ব্যক্তি, বলতে গেলে ক্ষমতার শীর্ষের 3-4 নম্বর ব্যক্তি, যিনি সচরাচর নজিব নাসিমদের ব্যাপারে হস্তক্ষেপ করেন না, কিন্তু যাকে দেখলে নজিব নাসিম ভয়ে কৌশলগত কারণে নেতিয়ে পড়ে, পাগলের মতো টাকা পয়সার দিকে ছোটা ছাড়া আর অন্য কোনো কাজ নেই যার, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ নাসিরের বড় ছেলে শেখ হেলাল এমপি এসে উপস্থিত হলো। নজিব নাসিম ভয়ে এবং কৌশলগত কারণে নেতিয়ে গেল। শেখ হেলাল এমপি বলল, প্রধানমন্ত্রী দাঁড়িয়ে রয়েছে আর এখনো বিমানের ব্যবস্থা হয়নি, যা ভিভিআইপিতে বিমান লাগান। কর্তৃপক্ষ ভিভিআইপি টার্মাকে বিমান নেওয়ার মৌখিক নির্দেশ দিলে ভিভিআইপি আর প্যাসেঞ্জারের টার্মাকে বারবার বিমান নেওয়া এবং আনার পরিপ্রেক্ষিতে এবার বিমানের পাইলট ভিভিআইপি এবং প্যাসেঞ্জার টার্মাকের মাঝখানে বিমান রেখে কর্তৃপক্ষকে বলল, আমাকে লিখিত দিতে হবে, লিখিত ছাড়া বিমান চাকা একবারও ঘুরবে না। এবার বিমান কর্তৃপক্ষ আরও বিপাকে পড়ল। কর্তৃপক্ষ লিখিত দেওয়ার পর পাইলট ভিভিআইপি টার্মাকে বিমান নিয়ে গেল। প্রধানমন্ত্রী আমেরিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। যদিও এই সমস্ত কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাত্রা শুরু করতে ঘণ্টাখানেক দেরি হলো এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসন্তোষ প্রকাশ করলেন, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার ওপর অসন্তোষ প্রকাশ করলেন তা বোঝা গেল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় জানাতে আসা সকল মন্ত্রী, 3 বাহিনীর প্রধান, উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তা ও বিশিষ্ট নাগরিকগণ যাত্রা শুরুর এই বিলম্বের সময় ভ্যাবলার মতো দাঁড়িয়েছিল। পরের দিন দেশের সমস্ত পত্রপত্রিকায় নানান ভাষায় প্রধানমন্ত্রীর যাত্রা শুরু করতে বিলম্বের সংবাদ পরিবেশন করা হলো, কিন্তু কেন যাত্রা বিলম্ব হলো তা কোনো পত্রিকাতে জানা গেল না, প্রকাশ করা হলো না। শুধু বিলম্ব হলো এটাই প্রকাশ করা হলো। শুধু তাই নয়, প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে সাংবাদিক কলাম লেখক আবেদ খান ভোরের কাগজে প্রধানমন্ত্রীর নিরাপত্তা কি বিঘ্নিত শিরোনামে ধারাবাহিকভাবে সরেজমিনে তদন্ত লিখলেন। আবেদ খান তার প্রতিবেদনে বিমানের অভ্যন্তরে রাজাকারের সন্ধান পাওয়া সহ আরও কত কিছু পেলেন, কত কিছু লিখলেন। বিমান প্রশাসনের অনেক রদবদল হলো, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাত্রা বিলম্বের প্রকৃত কারণ আবেদ খানের কলামে এলো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকা সফর করে যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ ল ডিগ্রি সাথে তার একমাত্র বোন শেখ রেহানাকে সকল কিছুতে অর্ধেক ভাগ দেওয়ার পাকাপাকি ব্যবস্থার শর্তে সঙ্গে নিয়ে এলেন। ভাগবাটোয়ারা নিয়ে দুই বোনের দ্বন্দ্বের অবসান ঘটিয়ে শেখ রেহানা ক্যাশিয়ারের দায়িত্ব নিয়ে বাংলাদেশে আবার ফিরে এলেন। অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত তহবিলে যা কিছু জমা হবে এবং তার সব কিছুই শেখ রেহানার হাতে দিয়ে হতে হবে, এই শর্তে শেখ রেহানা দেশে ফিরে এলেন। যুদ্ধ বিমান ক্রয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যাশিয়ার বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা তার স্বামী শফিক সিদ্দিকীকে সঙ্গে নিয়ে এক বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে গণভবনে এলে প্রধানমন্ত্রীকে রাশিয়ার MiG-29 বোমারু বিমান ক্রয় করার পরামর্শ দিয়ে বললেন, এই যুদ্ধ বিমান ক্রয় করলে উত্তরপাড়ার লোকেরাও খুশি থাকবে এবং আমরা ভারতের দালাল না, এটাও জনগণ মনে রাখবে। উপস্থিত মোটরসাইকেল আরোহী বলল, খবরদার নেত্রী, এই কাজও করবেন না। দেশের কোটি কোটি মানুষ বেকার, যুদ্ধ বিমান ক্রয় না করে যে টাকা দিয়ে যুদ্ধ বিমান ক্রয় করবেন সেই টাকা বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। শেখ রেহানা ও তার স্বামী শফিক সিদ্দিকীর চেহারার ভেতরে ভেতরে প্রচন্ড রাগ হওয়ার ছাপ ফুটে উঠল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, বিমান তো বাকিতে কিনবো। মোটরসাইকেল আরোহী বলল, যতই বাকিতে কেনেন এই টাকা তো এদেশকেই শোধ করতে হবে। নেত্রী, একটা কথা খেয়াল রাখবেন, যদি বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করতে
চালাতে পারেন, দেশের উন্নতি করতে পারেন, তাহলে দেশের মানুষ শুধু আপনাকে না, আপনার নাতিপুতিকেও মাথায় করে রাখবে। বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বললেন, তোমার সাথে কি একটু একাকী কথা বলা যাবে? না তোমার লোকজন কথার মধ্যে হাত দিতেই থাকবে। মোটরসাইকেল আরোহী বাইরে চলে এলো। কথা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা ও তার স্বামী শফিক সিদ্দিকী বাংলাদেশের মতো একটি দিনহীন দরিদ্র দেশের কর্ণধার হয়ে কেন যুদ্ধ বিমান ক্রয় করেন? ভারতের সাথে যুদ্ধ করার জন্য? মনস্তাত্ত্বিকভাবে শেখ হাসিনা শেখ রেহানার গঙেরা কি কখনোই ভারতের সাথে যুদ্ধের কথা চিন্তা করতে পারে? নিশ্চয়ই না। শেখ পরিবার কখনোই ভারতের সঙ্গে যুদ্ধের কথা চিন্তা করতে পারে না, বরং শেখ হাসিনা শেখ রেহানার সদা সর্বদা ভারতকে তাদের ব্যক্তিগত ও পরিবারগত অভিভাবকই মনে করেন। তারা সবসময় ভারতের রাজনীতিবিদদের, বিশেষ করে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে পিতৃতুল্য মনে করেন। ভারতের সাথে যুদ্ধ করবেন না, তারপরও যুদ্ধ বিমান ক্রয় করেন। রহস্যটা কি? তাহলে কি শেখ হাসিনা শেখ রেহানা গংরা জানেন না যে বাংলাদেশের পৃথিবীর মধ্যে প্রায় সবচেয়ে গরিব দেশ? এদেশের মানুষেরা দিনে আহার জোটে না, বস্ত্র নেই, শিক্ষা নেই, বাসস্থান নেই। এসব কি তারা জানেন না? নিশ্চয়ই জানেন, তারা সবাই জানেন। আবার এটাও নিশ্চিত যে আর যাই হোক, শেখ হাসিনা রেহানারা তাদের অভিভাবক ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কখনোই যুদ্ধ বিমান ক্রয় করবেন না। তাহলে তারা যুদ্ধ বিমান ক্রয় করেন কেন? কথা মনে রাখতে হবে, দেশের প্রতিরক্ষা খাত হচ্ছে এমন একটি খাত যে খাতের ব্যয় সম্পর্কে মহান জাতীয় সংসদেও কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। রাষ্ট্রীয় নিরাপত্তাজনিত কারণে প্রতিরক্ষা ব্যয় সম্পর্কে কোথাও কোনো প্রশ্ন তোলা যাবে না। শুধু আমাদের দেশে নয়, অন্যান্য দেশেও একই নিয়ম। সেজন্যই ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর বোফোর্স কেলেঙ্কারিতে স্পষ্ট জড়িত থাকা সত্ত্বেও ভারতের পার্লামেন্টে এই নিয়ে তেমন হই হুল্লোড় হয়নি। এই প্রতিরক্ষা খাত থেকেই বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে। প্রতিরক্ষা ব্যয়ের যেহেতু কোনো জবাবদিহিতা নেই, সেহেতু এই খাতে দুর্নীতি করা বা কমিশন নেওয়া অতি সহজ। প্রশ্ন হচ্ছে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করা হবে না, তথাপি শেখ হাসিনা শেখ রেহানা গং বর্তমানে যুদ্ধ অকার্যকর পুরনো সেকেলে রাশিয়ান মিগ-29 যুদ্ধ বিমান কেন ক্রয় করবেন? এর উত্তর শুধু কমিশন খাওয়ার জন্যই এই অত্যাধুনিক যুগে অত্যাধুনিক কার্যকরী জঙ্গি বিমানের পরিবর্তে অকার্যকর সেকেলে পুরনো ধ্বজাভঙ্গা বোমারু বিমান ক্রয় করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ক্যাশিয়ার শেখ রেহানা এরকম একটি ডিলে কম করে হলেও শত শত কোটি টাকা পেয়ে থাকেন। কাদের সিদ্দিকী বনাম শেখ হাসিনা। দেশের মাটিতে থেকে একমাত্র যিনি কাদেরিয়া বাহিনী নামে বিশাল এক মুক্তিবাহিনী গড়ে তুলেছিলেন, বৃহত্তর টাঙ্গাইল জেলা, বৃহত্তর ময়মনসিংহ জেলা এবং বৃহত্তর পাবনা জেলার অধিকাংশ অঞ্চল নিয়ে তিনি নিজের দখলে ও নিয়ন্ত্রণে রেখে সৃষ্টি করেছিলেন স্বাধীন বাংলাদেশের মুক্ত অঞ্চল। দেশ ত্যাগ করে ভারতে না যেয়ে বৃহত্তর টাঙ্গাইল, ময়মনসিংহ, পাবনা ইত্যাদি অঞ্চল জুড়ে গড়ে তোলা হয়েছিল স্বাধীন বাংলাদেশ। এই স্বাধীন বাংলাদেশের হানাদার মুক্ত অঞ্চলে পাকিস্তানি হানাদার বাহিনী কখনোই ঢুকতে পারেনি। পাকিস্তানি খান সেনারা যখনই মুক্তাঞ্চলে প্রবেশের চেষ্টা করেছে, তখনই প্রচণ্ড মার খেয়ে ফেরত এসেছে। এই মুক্তাঞ্চল মুক্তিবাহিনীর পাশাপাশি গড়ে তোলা হয়েছিল স্বাধীন বাংলাদেশের বেসামরিক প্রশাসন। এখানে যুদ্ধের সাথে চলত রাজস্ব আদায়, নিয়োগ দেওয়া হতো রাজকর্মচারী ও কর্মকর্তাদের, গড়ে তোলা হয়েছিল বিচার বিভাগ, সাংস্কৃতিক বিভাগ। শুধু বাংলাদেশেরই নয়, সারা বিশ্বের মুক্তিযুদ্ধের ইতিহাসে এমন নজির খুঁজে পাওয়া যাবে না। মুক্তিযুদ্ধের বিশ্ব ইতিহাসে নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছিলেন তিনি হলেন মুক্তিযুদ্ধের কিংবদন্তির নায়ক বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরোত্তম। মিথ্যাবাদী। কিছু করার নাই। সুপ্রিয় দর্শক, সুপ্রিয় শ্রোতা, আসলে কিছু বলার নাই। বইতে যা লিখেছে আমি সেটাই পড়ছি। এই অংশটুকু একেবারে পুরোপুরি মিথ্যা সে লিখেছে, আমি নিজেও বুঝতে পারছি, কিন্তু বইতে যা লিখেছে সেটাই আমাদের পড়ার দায়িত্ব, আমি সেটাই পড়ছি। মুক্তিযুদ্ধের সময় লোকে যাকে বাঘা সিদ্দিকী বলে জানতো, যার নাম শুনলে পাকিস্তানি সেনাবাহিনী জেনারেলদের পর্যন্ত আত্মারাম খাঁচা হয়ে যেত। ইস, কত মিথ্যা। 1975 সালের 15 আগস্ট শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করলে একমাত্র বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী ওই হত্যার প্রতিবাদ করে। শেখ মুজিব হত্যার পর কাদের সিদ্দিকী নিজেকে শেখ মুজিবের চতুর্থ পুত্র দাবি করে। 71-এর ন্যায়
পুনরায় যুদ্ধ শুরু করে। এই যুদ্ধ ছিল কাদের সিদ্দিকীর জীবনে এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক ভুল। এই যুদ্ধে কাদের সিদ্দিকীর সঙ্গে জনগণের অংশগ্রহণ তো দূরের কথা, সামান্যতম সমর্থনও ছিল না। ৭৫-এর ১৫ই আগস্ট শেখ মুজিব হত্যাকাণ্ডকে জনগণ সমর্থন করেছিল কিনা যদিও এটা গবেষণার বিষয়, তথাপি এটা নিশ্চিত বলা যায় ওই হত্যাকাণ্ড জনগণ নীরবে গ্রহণ করেছিল। সেজন্যই শেখ মুজিব হত্যার প্রতিবাদে কাদের সিদ্দিকী দ্বিতীয়বার যুদ্ধ জনগণ প্রত্যাখ্যান করেছে। শেখ মুজিব হত্যার প্রতিবাদ যুদ্ধে জনগণ সামিল তো হয়নি, বরং যে হাজার তিনেক যুদ্ধে কাদের সিদ্দিকীর সাথে যুদ্ধে অংশ নিয়েছিল জনগণ তাদের বাংলাদেশ সরকার ও সেনাবাহিনীর কাছে ধরিয়ে দিতে চেয়েছিল। ওই যুদ্ধ হয়ে দাঁড়িয়েছিল শেখ মুজিব হত্যা পরবর্তী বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের আপামর জনগণের বিরুদ্ধে। ফলে ৭১-এর মহান মুক্তিযুদ্ধে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বিজয়ী হলেও ৭৫-এর শেখ মুজিব হত্যার প্রতিবাদ যুদ্ধের কাদের সিদ্দিকী এবং তার বাহিনী শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। যুদ্ধে পরাজিত হয়ে কাদের সিদ্দিকী নির্বাসনে ভারতে চলে গেলে শেখ মুজিব কন্যা শেখ হাসিনা তাকে ধর্মের ভাই ডাকে। সেই থেকেই তাদের ধর্মের ভাই বোনের সম্পর্ক এতই গভীর ছিল যে কাদের সিদ্দিকী মাংস খেতেন না বিদায় শেখ হাসিনা ইলেকট্রিক হিটার এবং মাছ কিনে কাদের সিদ্দিকী যে হোটেলে থাকতেন সেখানে গিয়ে নিজে রান্না করে কাদের সিদ্দিকীকে খাওয়াতেন। শেখ হাসিনা প্রকাশ্যে বলতেন একমাত্র কাদের সিদ্দিকী ছাড়া পৃথিবীতে তার আর কেউ নেই এবং কাদের সিদ্দিকী তার পিতা শেখ মুজিবের একমাত্র উত্তরসূরি। শেখ হাসিনা বলতেন সারা জীবন কাদের সিদ্দিকীর ঝি চাকরানির কাজ করেও কাদের সিদ্দিকীর ঋণ তিনি শোধ করতে পারবেন না। ১৯৮১ সালের ১৭ই মে শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরে আসার প্রাক্কালে কলকাতার দমদম বিমানবন্দরে বলেন দেশে ফিরে একমাত্র কাজ হবে বঙ্গবন্ধুর উত্তরসূরি তার ধর্মের ভাই কাদের সিদ্দিকী ও তার লোকজনকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা। কিন্তু দেশে ফিরে এসে শেখ হাসিনা তার ধর্মের ভাই শেখ মুজিব উত্তরসূরি কাদের সিদ্দিকীকে ফিরিয়ে আনার কার্যকর কোনো ব্যবস্থা না নিলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন সিদ্দিকী বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরত্তম স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ নামে একটি নতুন সংগঠন করে অত্যন্ত যোগ্যতা ও দক্ষতার সাথে বাংলাদেশের আনাচে কানাচে ঝটিকা সফর করে কাদের সিদ্দিকীকে দেশে ফিরিয়ে আনার পক্ষে ব্যাপক জনমত সৃষ্টি করলে শেখ হাসিনা এটাকে ভালো দৃষ্টিতে না দেখে চ্যালেঞ্জ হিসেবে মনে করেন এবং নাসরিন সিদ্দিকী ও ওই সংগঠনকে কুদৃষ্টিতে দেখতে থাকেন। শেখ হাসিনা প্রকাশ্যে কিছু না বললেও ভেতরে ভেতরে তার সংগঠন আওয়ামী লীগকে কাদের সিদ্দিকীর ওই সংগঠনের সাথে সম্পর্ক না রাখার এবং বিরোধিতা করার নির্দেশ দেন। ১৯৯০ সালে তীব্র গণ আন্দোলনে সামরিক স্বৈরাচার জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদের পতন হলে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে শেখ মুজিবের চতুর্থ পুত্রের দাবিদার শেখ হাসিনার ধর্মের ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরত্তম বাংলাদেশে ফিরে আসার চূড়ান্ত সিদ্ধান্ত ও প্রস্তুতি নেন এবং যথারীতি শেখ হাসিনার সাথে টেলিফোনে কাদের সিদ্দিকী তার স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়ে আলোচনা করলে শেখ হাসিনা সরাসরি কাদের সিদ্দিকীর স্বদেশ প্রত্যাবর্তনের বিরোধিতা করেন। এরপরও কাদের সিদ্দিকী স্বদেশ প্রত্যাবর্তনে দৃঢ় থাকলে শেখ হাসিনা তার দল আওয়ামী লীগকে কাদের সিদ্দিকী স্বদেশ প্রত্যাবর্তন কর্মসূচি ভণ্ডুল করার নির্দেশ দেন। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরত্তম স্বদেশ প্রত্যাবর্তন করলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে লক্ষ লক্ষ মানুষ তাকে সংবর্ধনা দিলেও শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী ওই সংবর্ধনায় যোগদান করেননি এবং এখান থেকেই শেখ মুজিবের চতুর্থ পুত্র দাবিদার শেখ হাসিনার ধর্মের ভাই কাদের সিদ্দিকীর সাথে শেখ হাসিনার প্রকাশ্য বিরোধ শুরু হয়। এরপর থেকে শেখ হাসিনা তার ধর্মের ভাই কাদের সিদ্দিকীকে এক মুহূর্ত সহ্য করতে পারতেন না। শেখ হাসিনা প্রকাশ্যে বলতেন আমি আছি বলেই কাদের সিদ্দিকী আছে, আমি না থাকলে কাদের সিদ্দিকীও থাকবে না। কাদের সিদ্দিকীর অবস্থা হবে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পুত্র সঞ্জয় গান্ধীর স্ত্রী মেনকা গান্ধীর মতো। যতক্ষণ ইন্দিরা গান্ধী ছিল মেনকা গান্ধীও ততক্ষণ ছিল এবং ইন্দিরা গান্ধীও নাই আর মেনকা গান্ধীও নাই। আমি না থাকলে কাদের সিদ্দিকীরও ওই অবস্থা হবে, কোনো খবর থাকবে না। আর কাদের সিদ্দিকীও মাশাআল্লাহ কখনোই শেখ হাসিনাকে নেত্রী বলে মানলেন না, স্বীকার করলেন না। কাদের সিদ্দিকীর ওই একই কথা, শেখ হাসিনা আমার বোন, আমি শেখ হাসিনার ধর্মের ভাই, আমি শেখ মুজিবের রাজনৈতিক উত্তরসূরি। নানাবিধ কারণে বিশেষত কৌশলগত কারণে শেখ হাসিনা কাদের সিদ্দিকীকে আওয়ামী লীগে রাখেন, আওয়ামী লীগের এমপি বানান। কাদের সিদ্দিকীও একই কারণে আওয়ামী লীগে থাকেন, আওয়ামী লীগের এমপি হন। শেখ হাসিনার ভাবনা হলো কাদের সিদ্দিকীকে আওয়ামী লীগ থেকে বের করে দিলে আওয়ামী লীগের কিছু ক্ষতি হতে পারে। তাছাড়া কাদের সিদ্দিকীও প্রকাশ্যে সরাসরি উঠে পড়ে নেতৃত্ব বিরোধিতায় লিপ্ত হয়ে পড়বে। তার চেয়ে নিজের পৈতৃক দলে আওয়ামী লীগে রেখে কাদের সিদ্দিকীকে পচিয়ে দিতে হবে। কাদের সিদ্দিকীকে পচিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে শেখ হাসিনা কাদের সিদ্দিকীকে আওয়ামী লীগে রেখেছেন। কাদের সিদ্দিকীও আপাতত নীরবে আওয়ামী লীগে অবস্থান করার কৌশলগত অবস্থান নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেয় করা ও রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য কাদের সিদ্দিকীর বাড়িতে পুলিশ পাঠানোর পরিকল্পনা করলে মোটরসাইকেল আরোহী এর বিরোধিতা করেন।
এবং বলেন, সামান্যতম কৃতজ্ঞতাবোধ থাকলে আপনি এটা করতে পারবেন না। ভুলে যাবেন না আপনার পিতামাতা ভাইদের মেরে যখন সিঁড়িতে লাশ ফেলে রেখেছিল তখন সারা পৃথিবীতে একমাত্র কাদের সিদ্দিকী ছাড়া আর কেউ এর প্রতিবাদ করেনি। আর আজ আপনি প্রধানমন্ত্রী হয়ে বাড়িতে পুলিশ পাঠালে তা হবে চরম অকৃতজ্ঞতার কাজ। আপনি এত বড় অকৃতজ্ঞের কাজ করবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, ওর ভাইরা সন্ত্রাসী, ওর ভাইদের ধরার জন্য ওর বাড়িতে পুলিশ যাবে। মোটরসাইকেল আরোহী বলল, কাদের সিদ্দিকীর ভাই মুরাদ সিদ্দিকী ও আজাদ সিদ্দিকী সন্ত্রাসী হোক আর যাই হোক, তারা আপনার আমলে কোনো সন্ত্রাস করেনি, কোনো অপরাধ করেনি। অত্যন্ত দুর্দিনে আপনার পিতামাতা নিহত হয়েছিলেন। কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকী দেশের বাইরে নির্বাসনে ছিলেন। শেখ মুজিব এবং আওয়ামী লীগের নাম নেওয়ার কোনো লোক ছিল না তখন। নিদারুণ বৈরী পরিবেশে মুরাদ সিদ্দিকী ও আজাদ সিদ্দিকী এই দুই ভাই টাঙ্গাইলের মাটিতে শেখ মুজিব ও আওয়ামী লীগের নাম নেওয়ার জন্য যুবকদের সংগঠিত করতে করতে এবং শেখ মুজিব আওয়ামী লীগ বিরোধী প্রশাসনের সাথে সংঘর্ষে লিপ্ত হতে হতে এক পর্যায়ে সন্ত্রাসী খাতায় নাম চলে যায় এবং বহু মামলা তাদের বিরুদ্ধে হয়। যেহেতু প্রশাসন দুর্নীতিপরায়ণ, তাই কঠোর ব্যবস্থা না নিয়ে প্রশাসন এদের সাথে ভাগাভাগিতে চলে যায়। তাছাড়া আজাদ মুরাদ এখন আর কোনো ধরনের অপবাদের সঙ্গে যুক্ত নয়। এসব কোনো কিছুই আপনার অজানা নয়, আপনি সবই ভালোভাবে জানেন। আপনার শাসনামলে ওরা কোনো ধরনের বেআইনি কাজের সাথে জড়িত থাকলে গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়ে তাদের সতর্ক করে দেন। প্রধানমন্ত্রী বললেন, না, কাদের সিদ্দিকীর বাড়িতে পুলিশ পাঠিয়ে ওদের ধরতে হবে। মোটরসাইকেল আরোহী বলল, শুধুমাত্র হেয় করার জন্য যদি কাদের সিদ্দিকীর বাড়িতে পুলিশ পাঠান তাহলে পৃথিবীতে কৃতজ্ঞতা বোধ বলতে কিছু থাকবে না। রাষ্ট্রীয় কাজে তুমি বাধা দিতে পারো না। ক্ষুব্ধ স্বরে এই কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেডরুমে চলে গেলেন এবং ঠিকই কাদের সিদ্দিকীর বাড়িতে পুলিশ পাঠালেন।